দেখি চাচা, চাচা জীবনের তো দাম আছে, এই যে চাপাই দিয়ে বাড়িটা মারলেন, আমার জীবনের তো দাম আছে, আপনি নাইলে বাঁচছেন বহুদিন, আমারে বাঁচতে দেন। বাঙালি জানে এটা মানে পিক আপ আর এইটা ব্যারেক। আসসালামু আলাইকুম and welcome to yet another new vlog of রনেশ। মাইনকাট চিপায় পড়ে আছি, সামনে এক সাইডে বিআরটিসি আর একদিকে হচ্ছে হাইস মাইক্রোবাস। আছি কোথায় না বললে বুঝবেন না, আছি মেয়র হানিফ ফ্লাইওভার। আজকে 14 জুন সকাল 10টা থেকে 10:15 এরকম একটা টাইম হবে। কোথায় যাচ্ছি? সবার স্বপ্ন বাড়ি যাচ্ছে, আমার স্বপ্ন ঢাকাতে এবার, অর্থাৎ বাড়ি যাচ্ছি না ঈদ করতে। তবে এই যে এই স্বপ্নযাত্রায় আসলে আমরা মোটর বাইকাররা আসলে কিভাবে যাচ্ছি তারই এক ঝলক আপনাদেরকে দেখানোর জন্যে চিন্তা করলাম বের হয়ে যাই। অফিসের কাজ তো আছেই, মেইন বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি গতকালকে ছিল লাস্ট ওয়ার্কিং ডে এবং আজকে থেকে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। তারপরেও দায়িত্ব তো থেকেই যায়, তো দায়িত্ববোধের জন্যই আসলে আজকে যাচ্ছি। আজকে যাব পদ্মার সেই ওই পারে জাজিরা প্রান্তে। এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি, আমরা যাব হচ্ছে শিবচর মোড়, যেখানে রেভ অন দ্য গো সার্ভিস ক্যাম্পেইন চলছে ইয়ামাহার। অ্যাজ ইউ গাইজ নো, আমি ইয়ামাহাতে চাকরি করি, সো চাকরি কারণে আমার আজকে ওখানে যেতে হচ্ছে। আর একদিক দিয়ে গিয়ে ভালোই হইলো, আমি চিন্তা করলাম যে বাইক তো রাইড করা হয় না, সেই সাথে বাইকটাও রাইড করব এবং আপনাদের সাথেও বেশ কিছু কথা বলবো। কাজের কাজও হয়ে যাবে, বস খুশিও হয়ে যাবে এবং আমার বাইক রাইডও হয়ে যাবে, সাথে আপনাদের সাথে কিছু কথা বলাও হয়ে যাবে। সো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও ব্লগ। এই ভিডিও ব্লগে নতুন কিছু দেখাবো না, তবে হ্যাঁ একটা জিনিস প্রমিস করছি, নতুন অনেক কথা আপনাদেরকে শোনাবো, আপনাদের সাথে গল্প করব। আর যাই বলবো সব কিছু কিন্তু আমার রনেশ, আমাদের রিয়েল লাইফ থেকে নেয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, নিজেদের এক্সপিরিয়েন্স থেকে নেয়া শেয়ার করব। চলুন সামনের দিকে আগাই। হানিফ ফ্লাইওভারের কিছুই দেখতে পাচ্ছি না, খালি জ্যাম আর জ্যাম, এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ জানে সামনে কি অবস্থা, আর আকাশ তো সুবহান আল্লাহ কি পরিমাণ বৃষ্টি যে হবে বলা ছোঁয়ার বাইরে। তারপরেও জীবন তো আর থেমে থাকবে না জীবনের জন্যে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। কথা হচ্ছে সামনে গিয়ে। আগে কুরবানির সময় একটা জিনিস খুব কাজ করতো মাথায়, সেটা হচ্ছে কার গরু বেশি বড়, আমার গরু না আমার পাশে বাসার বন্ধুর গরু। তো এখন আর ওই দিন নাই, আল্লাহ আল্লাহ এখনই মারছিল মামা, এখন আর ওই দিন নাই, বিকজ হচ্ছে এখন নিজেই বড় হয়ে গেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি 30-40 হাজার টাকা দামের গরুও কিনেন, তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বাবা কিন্তু তার মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা অর্জন করেছে এবং সেই টাকা দিয়ে তার সামর্থ্য অনুযায়ী সে যেটা কিনতে পেরেছে সেটার জন্যই আলহামদুলিল্লাহ বলা উচিত। বিকজ আজকের এই যুগে স্পেশালি আমি যদি আমাদের রনেশের কথা বলি, আমরা কখনো বলিনি কাউকে যে আমাকে পছন্দ করো, আমাকে ফেমাস বানাও, যদিও ওরকম কোনো ফেমাসও না এটাও আমি বিশ্বাস করি। বাট তারপরেও অনেক সময় যখনই অনেকের সাথে দেখা হয় বা কথা হয়, তখন একটা কথাই শুনতে হয়, সেলিব্রিটি, সো কল সেলিব্রিটি। তো উই আর নট দ্যাট সো কল সেলিব্রিটিস, কারণ হচ্ছে আমরা নিজেদেরকে জনতা হিসেবেই আখ্যায়িত করতে পছন্দ করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের কর্মের উপরেই নিজের পরিচয়। কারণ আজকালকার যুগে আমি যেগুলো বলেছিলাম যে ইউটিউবারও না, এরা আসলে অর্ধেক ইউটিউবারও বললেও ভুল, ওই অর্ধেক ইউটিউবারের ইনসাল্ট। তো
সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আমি একটা ফিলোসফিতে বিশ্বাসী, সেটা হচ্ছে আগে তিতা পরে মিঠা, ঠিক আছে? সো তিতা মিঠা ভ্লগ বা রিভিউ আমি করি না তরু ভাইয়ের মতন, ঠিক আছে? বাট হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা খুব বিশ্বাসী, আগে ভাই তিতা এরপরে মিঠা, তারপরে যা হওয়ার হবে। আর আমি জানি আমার এক একটা সাবস্ক্রাইবার গেইন করতে কি পরিমাণ শ্রম দিতে হয়েছে, এবং আমি চাইলে এইটাকেই আমার একটা আয়ের উৎস বানিয়ে সামনের দিকে এগোতে পারতাম। সেটা করিনি, সেটা না করে নিজের একটা পরিচয় সব কিছু নিয়ে কাজ করার চেষ্টা করছি। এবং আমার ভিডিও ভ্লগ যতগুলো করেছি, কোনো ভিডিও ভ্লগ আসলে আমি কাউকে কি বলবো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করিনি। থাকে না, অনেকেই বলে হ্যাঁ আমাকে দেন এটা, আমি এটা প্রচার করি, অনেক ভিউ হবে, আপনি অনেক সেল পাবেন বা কিছু একটা পাবেন। এইগুলা রনেশ জীবনে করে নাই, আর এগুলা করে নাই বলে রনেশের সাবস্ক্রাইবার আজকে অনেক কম। আই ডোন্ট মাইন্ড, আমি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার দিয়ে কী করবো যদি বিপদের সময় একটা মানুষ আমার পাশে না থাকে? তখন কি লক্ষ সাবস্ক্রাইবার ভাইজা খাবো? সেটা তো কখনোই পসিবল না। তো আসলে এগুলো মনের আক্ষেপ থেকে বলা, কাউকে কি বলবো টার্গেট করে কিছু বলা না, উদ্দেশ্য করে কিছু বলা না, এগুলো নিজের জীবন থেকে নেয়া। মামা তো যাইতে দিল না, বহুদিন পর রাইডিং বুট পরছি, ইট ফিলস গুড। মামা রোডে যাই, তারপর কথা বলি, অনেক গরম লাগতেছে। দেখেন কি পরিমাণ জ্যাম, এদিক থেকে চিটাং কুমিল্লা থেকে এই গাড়িগুলো ঢুকতেছে, নিচে সায়দাবাদের জ্যাম, এদিকে আমার মতন পদ্মা পার করবে প্রচণ্ড জ্যাম, ওইদিকে খিলগার দিকে ঢুকবে প্রচণ্ড জ্যাম, খুবই জঘন্য অবস্থা। একটু ব্লগ করতে পেরেছিলাম, বাকিরা ইতিহাস হয়ে যেতেছে গাইজ। এই দেশের সর্বোচ্চ গতিসীমা কত মোটরসাইকেল ব্যবহারকারীদের? 30। সেখানে আমি চালাচ্ছি কততে? দ্বিগুণ, 60। দেখার কেউ আছে? কাউকে দেখতেছি না। তাহলে কেন দিলেন 30? জায়গায় জায়গায় পুলিশ নামান, জায়গায় জায়গায় স্পিড মিটার, স্পিড ক্যাম বসান। আর এই 30 কিলোমিটার রাইড করে কে কতক্ষণে কটুক আসবে, কিভাবে যাবে? 30 কিলোমিটার রাইড কি আদৌ পসিবল? যদিও এদেশে জ্যামের তো শেষ নাই, কত রকমের জ্যাম পার করলাম, তাই মনে হয় 1-1.5 ঘন্টা লাগলো খালি মেয়র হানিফ ফ্লাইওভারটা পার হইতে। বাকিটা সামনে কি আছে আল্লাহ জানে। গরু এখনো কিনি নাই, কারণ এই কাজটা শেষ করে বাসায় গিয়ে তারপরে রাতে মধ্যরাতে যাব গরু কিনতে। গরুর বাজেট খুব বেশি না, 1 লাখ থেকে। দেখছেন দেখি চাচা, চাচা জীবনের তো দাম আছে, এই যে চাপাই দিয়ে বাড়িটা মারলেন, আমার জীবনের তো দাম আছে, আপনি নাইলে বাঁচছেন বহুদিন, আমারে বাঁচতে দেন। আপনি নিজেও দেখেন নাই, ওই যে ভাইয়া দেখছে। কি ভাইয়া? ইচ্ছা করে তো আপনি 2 জনের জায়গায় 3 জন উঠাইছেন বাইকে। ওই যে আপনি তো লাগাই দিয়েছিলেন আবার। একটু ধীরে সুস্থে চালান, একটু ধীরে সুস্থে চালান। দেখছেন অবস্থা? শালা কঠিন অবস্থা। চাচা গেছে খেপে, চাচার পিছনের মানুষ হাসে। জীবন মানে লিটারেলি বাঙালি জানে এটা মানে পিক আপ আর এইটা ব্যারেক, এটাই শিখছে। এদের যতই শিখাই, এদের যতই বুঝাই, nothing is gonna work. This is us. কাউকে নিয়ে বিরূপ কিছু বলবো না, বাট আমি এই পালসারটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখেন সে ব্যাপক টানা টানতেছে, এই যে শুয়ে পড়লো, পুরো ছাপড়ি একটা হয়ে গেল। কেন বাবা? শোয়ার তো কোনো দরকার নাই, নর্মালি চালাইতেছি তাতেই 115, 16। সে আমার সাথে আউট অফ নো রিজন পাল্লা দিতেছে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া।
বাবা তোমার বাসায় তোমার বাবা মা অপেক্ষা করতেছে, আমার বাসায় আমার সন্তান অপেক্ষা করতেছে, কি দরকার এরকম করার? আমি একটু আপনাদেরকে বাইকটা দেখাতে চাইছিলাম, একটু আগের ক্লিপে গেলে হয়তো বা বাইকটা দেখতে পারবেন। 1 নাম্বার, সে স্যান্ডেল পরে চালাচ্ছে। 2 নাম্বার, তার না আছে কোনো লেগ প্রোটেক্টর, না আছে শোল্ডার প্রোটেক্টর, চেস্ট প্রোটেক্টর, কোনো কিচ্ছু নাই। 3 নাম্বার, তার নাম্বার প্লেটটা এত বাজেভাবে লাগানো যে নাম্বার প্লেটটা অনেকেই দেখতে পারবে না। 4 নাম্বার, তার ইন্ডিকেটর লাইট একদম পর্যাপ্ত পরিমাণের নাই। যতটুকু ভিজিবিলিটি দরকার এই রোডে দিনের বেলায় বোঝা যাবে না। কয়টা? 5টা বললাম মনে হয়, যাই হোক 5 বা 6। তার কোনো লুকিং গ্লাস নাই এবং সে ছাপড়ি স্টাইলে শুয়ে শুয়ে চালাচ্ছে, কি দরকার? আহা রে বাবা রে, বাবা মা অপেক্ষা করতেছে, ঈদ করবে তোমার সাথে, কি দরকার তোমার এরকম করার? জোরেও যেতে পারতেছি না, কারণ জোরে গেলে বাতাসের কারণে কথাও শুনবেন না। ভেজাল সব জায়গায়, এক জায়গায় না। আর অনেক ফিউরিয়াস ভাবে চালাচ্ছে। দেখি আমি তার সাথে একটু কথা বলবো সামনে গিয়ে, যদি সুযোগ হয়। এই যে দেখেন ভাইটার বাইকটা, কি একটা অবস্থা। গাড়ির কত কিছু ফল্ট আছে। ভাইয়া স্লিপ আছে? স্লিপ আছে? হ্যাঁ, সবাই 20 টাকা করে হাতে রাখুন। দেখি ভাইটাকে ডাক দেই, সে আসে কিনা। আসসালামু আলাইকুম, আমার নাম রোহান। আপনার নাম কি? সালমান হোসেন, খুব সুন্দর নাম। বাড়ি যাচ্ছেন নাকি ঈদ করতে? কোথায় বাড়ি? বরিশালে। ওইখানে ঈদ করতে যাচ্ছেন? বুঝতে না, অনেকক্ষণ ধরে একসাথে চালাচ্ছি, এই জন্য ভাবলাম যে একটু কথা বলি। আমি বরিশাল যাবো না, আমি যাবো যে শিবচর মোড় আছে না, ভাঙ্গার আগে। ভাঙ্গার আগে করি টুকটাক। রনেশ, রনেশ। লুকিং গ্লাস ছাড়া চালাতে সমস্যা না? এটা দিয়ে কি ভিজিবিলিটি থাকে? ও না, আবার ওই যে রাতের বেলা চালাইলে আপনার যে ইন্ডিকেটরগুলো তো ছোট ছোট, এটা কিন্তু দেখতে অসুবিধা হয়। মানে পিছনে যারা থাকবে তাদের কিন্তু আবার দেখতেই হয়। সাবধানে চালাবেন ভাইয়া। ঈদ মোবারক। ওকে। That's a very nice of him. He was asking me যে সকালবেলা কি কিছু খেয়ে বের হইছেন। খুব ভালো লাগলো কথাটা শুনে। সামনে যাই, পদ্মা পার করি, তারপরে দাঁড়াবো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো ভালোই লাগলো। আল্লাহ, একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, শুরুতে কাউকে দেখে বিবেচনা করা উচিত না। আমি সরি, আমি তোমাকে চাপড়ি বলছি, বাট তুমি চালাচ্ছ এবং গেট আপ সব কিছু ওই টাইপেরই। তোমার বাইকটার ওরকম পাঙ্গু বানায় রাখছো, সেফটির দিকে ন্যূনতম ধ্যান নাই তোমার। বাট ইউ আর আ নাইস গাই, আই টেক মাই ওয়ার্ড ব্যাক। পদ্মা সেতু তো অনেকবার উঠছি, তবে মোটরসাইকেল নিয়ে কিন্তু স্যাড বাট ট্রু, খুব ইনসাল্টিং। দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠবো। এমনিও পদ্মা সেতু যখন ওপেন হয়েছে তখন তো মোটরসাইকেল ছিল না, অ্যালাউ ছিল না। তখন গাড়ি নিয়ে গেছি, অনেকবার গেছি, বহুবার গেছি। তবে মোটরসাইকেল নিয়ে প্রথম একটা অভিজ্ঞতা হইতে যাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি মিনিমাম 200 মোটরসাইকেল। ওয়াও, থ্যাংক ইউ ফর সাচ আ ওয়েলকাম।
ফাইনালি টোল প্লাজায়, এবং এখানে বারবার অ্যানাউন্স করতেছে মোটরসাইকেল চালকদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ হেলমেট ছাড়া লাইনে প্রবেশ করবেন না, সকলে 100 টাকা হাতে রাখুন। সবাই ভাঙতে নিয়ে আসতে পারে, হয়। যাই হোক, স্বপ্নের সেতু যমুনা ছিল, এখন হয়ে গেছে পদ্মা। ভালো লাগতেছে সব বাইকারদের সাথে একসাথে তাদের ঈদ যাত্রায় যে শরিক হতে পারতেছি, এটা সবচেয়ে বড় বিষয়। ভাইয়া 2টা মোটরসাইকেল, হ্যাঁ স্লিপ দিয়েন 2টা, ঠিক আছে এই 2টা, হ্যাঁ। তো খুব ভালো লাগতেছে যে ঈদ যাত্রায় এইভাবে করে শরিক হতে পারছি এবং আপনাদের সাথে কথা বলতে পারতেছি, ব্লগিং করতে পারতেছি, সেই সাথে আমার কাজও হয়ে যাচ্ছে। তো কাজ নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে গিয়ে ইয়ামাহা আমার প্রথম ভালোবাসা। প্রথমেই থাকে, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে ইয়ামাহা ভালোবাসি বলেই ইয়ামাহাতে চাকরি করি। যতদিন চাকরি করব অবশ্যই ইয়ামাহাই বলবো। এক তো ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে দায়িত্ব চাকুরির। যখন হয়তো বা রিজিক থাকবে না, তখন অন্য কিছু নিয়ে কথা বলবো, যখন যেটা নিয়ে কাজ করব। বাট অনেকেই হয়তো মনে করেন ভাইয়া খালি ইয়ামাহাই করে, আর কোনো ব্র্যান্ড নিয়ে কথা বলে না। ভাইয়া তো আসলে এই ব্র্যান্ডেই কাজ করি, তো ভাইয়ার এটা নিয়েই বলতে হবে। এবং ভালোবাসি সবার আগে, প্যাশন সবার আগে ইয়ামাহা। তো এই কারণে দেখা গেছে ইয়ামাহা নিয়েই কথা বেশি বলা হয়। কখনো যদি ইয়ামাহাতে চাকরি না করি, তখন হয়তো বা অন্য ব্র্যান্ড নিয়েও কথা বলবো আপনাদের সাথে। বাট এই মুহূর্তে পদ্মা সেতুতে উঠে যাচ্ছি, জীবনে প্রথমবার মোটর বাইক নিয়ে। অ্যামেজিং ফিলিংস। প্রথম দিকটা একটু কষ্ট লাগছিল যে পদ্মা ব্রিজ ওপেন করলো, মোটর বাইকার উঠতে পারবে না। আচ্ছা আমাকে একটু বলেন, দেখেন 65-64-তে চালাচ্ছি, আরেকটা বাইক পার করে চলে গেছে, কিভাবে আমরা 30 কিলোমিটার বেগে হাইওয়েতে চালাবো? এটা সম্ভব? এই যে আরেকজন হেলমেট ছাড়া বিড়ি খাইতেছে, হাতের মধ্যে ক্যানোলা লাগানো। বাবারে বাবা, বসের গাড়ি আবার দিয়ে সামনে পুলিশ। ভুল করলে মাফ করবেন, কিন্তু আপনারা করছেন, আমি ভিডিও করেছি, ইচ্ছাকৃত করে করি নাই, আমি ব্লগিং করছি। চলেন পার করি পদ্মা ব্রিজ, অনেক কাজ আছে আমার, ঢাকায় ব্যাক করে গরু কিনতে হবে। আমরা চলে এসেছি আমার কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আপনি আপনার বাইকের, যে কোনো ব্র্যান্ডের বাইকের যাত্রাকালীন সময় একটু বিশ্রাম নিতে পারবেন। বাইকের কোনো চেকিং থাকলে সেই চেকিং করাতে পারবেন, সব কিছুই করাতে পারবেন। এই বাইকটা নিয়ে উঠায় দেন তো উপরে। চেক টেক করাবেন কিছু? চেন টেন লাগলে একটু চেক করায় নেন। আসেন চা পানি খাই আর গল্প করি। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? হাতে কালি, মানে কাজ হচ্ছে নাকি? এই যে ভাইয়ার বাইকটাও নেন। ইয়ে আসছে নাকি, জাহিদ ভাই আসছে? ও, সো দিস ইজ দ্য প্লেস অ্যাকচুয়ালি, যেখানে আপনি আপনার ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন। টাকা দিয়ে কিনতে হবে, হয়তো বা তারা কিছু ডিসকাউন্ট ঈদ উপলক্ষে করে দিবে। স্যার আপনার কি অবস্থা? এই তো আছি, ভালো। ভালো আছো? অনেকদিন পরে দেখা হইলো, এই জন্যই তো আসলাম এদিকে, না আসলে তো দেখাই হয় না। বরিশালে যাবো ইনশাল্লাহ। বাইকার যা আছে সবাই খালি উড়াধুরা টান, এখন যাওয়ার সময় খুব একটা বেশি ইয়ে পাবো না। আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। এই ভাই খোদা হাফেজ। মোহিত ভাই আল্লাহ হাফেজ। ভাইয়া দেখা হবে, ঢাকার দাওয়াত থাকলো, দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক ছিল, ওকে নো প্রবলেম, ঠিক আছে। আল্লাহ হাফেজ। সো দ্যাটস wraps it up। এবং রেভ অন দ্য সার্ভিস ক্যাম্পেইন, বাইকারদের সাথে আসলাম, বাইকারদের সাথে গেলাম।
ভালো একটা ছিল, জাস্ট একটা শটের জন্য এদিকে আসছি বেসিক্যালি, বাট অ্যাকচুয়ালি এদিকে আসবো না। এই শট পাইছো? ওকে, আল্লাহ হাফেজ। আশা করি এখন পর্যন্ত আমার অফিসিয়াল কাজ শেষ। একটু গরু কিনবো, রুকসানকে নিয়ে ঘুরবো, এবং এখানে হচ্ছে সুজুকি এখানে সার্ভিস করাচ্ছে, কাজ করতেছে, যদিও তাদের মানুষজন কম। এনিওয়েজ চলেন যাত্রা শুরু করা যাক টুয়ার্ডস টু হোম ফাইনালি। একদিক দিয়ে এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে তারা স্পেশালি বাইকের জন্য আলাদা লেন করে দিয়েছে। পদ্মা, মাওয়া, জাজিরা প্রান্তের যে হাইওয়েটা আছে এখানে তারা সিঙ্গেল লেন করে দিয়েছে বাইকারদের জন্যে, এবং সেই লাইন দিয়েই কিন্তু আসলে আপনি মুভ করে আপনি পদ্মা সেতুতে উঠে যাচ্ছেন বা হাইওয়েতে দিয়ে রাইড করছেন। সরকার কিন্তু সেফটি নিয়ে কাজ করছে, কিন্তু সেই সাথে আমাদেরকেও কিন্তু তালে তাল মিলাতে হবে। তালে তাল না মিলালে কিন্তু তখন কিন্তু আসলে বিষয়টা জমে ওঠে না, তাই না? তো এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সরকার কিন্তু আপনাকে প্রায়োরিটি দিয়েই কিন্তু সে এই ব্যবস্থাটা করছে, এবং এই যাত্রাপথে এরকম ভাঙতি টাকা পকেটে নিয়ে রাখাটাই বেটার, যেন কোনোরকম সমস্যা না হয়। আর ঈদ যাত্রায় বাইকাররা অনেক ভালোভাবে যাচ্ছে, সুন্দরভাবে যাচ্ছে। এই জিনিসটাই আসলে আমি রোহান দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে। সামনে গিয়ে ভ্লগ করবো কিনা জানি না, তারপর একটু মোটামুটি একটা ক্লোজিং, একটা এন্ড দিয়ে দিলাম, যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থভাবে মোটর বাইক রাইড করেন। এবং আর একটা জিনিস, চলার পথে অনেক ধরনের কথা বলি, অনেক বিষয় নিয়ে কথা বলি আপা। সো কেউ কখনো কোনো কিছু মাইন্ডে নেবেন না, কাউকে উদ্দেশ্য করে আসলে আমি কখনোই কোনো কিছু বলি না। আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আমার চাকরিটাকেই প্রাধান্য দিয়েছি, যে কারণে আমি কিন্তু ব্লগিং করা মোটামুটি অফ হয়ে গেছে, আপনারা দেখেছেন। তারপরে ফিরে আসছি, ফিরে আসার এটা হচ্ছে কি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সায় দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের সবার ঈদ যেন ভালো হয়, সুন্দর হয়, সহি সালামতে যেন আমরা ঈদটাকে পার করতে পারি, সেই দোয়া এবং কামনা আমি আশা করছি আপনাদের কাছ থেকে। সর্বোচ্চ গতিসীমা 60, আসলে 60-এর উপরে 60-এর নিচে কেমনে চালাবো? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং দিস ইজ পদ্মা সেতু, অনেকবার দেখছেন, বাট রনেশের পর্দায় হয়তো বা বাইকে দেখা হয়নি, সেই জিনিসটা দেখেছেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক দিবেন, ফলো দিবেন, আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যেখানে আমরা সেফটি নিয়ে এত কাজ করার চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে, সেইখানে ওয়েস্ট বেঙ্গলের বাস সৌহার্দ্য তার পেছনের ডিকিটা এভাবে করে খোলা রেখে নির্দ্বিধায় চালায় যেতেছে, মনে হয় ইঞ্জিন গরম হয়ে গেছে বা কিছু। ওরা এগুলো মেনটেন করে না কেন? শ্যামলী যাত্রী পরিবহন, তারা এগুলো মেনটেন করে না। ভাইয়া রানিং এ গাড়ি ভাবে দাঁড় করেন না, আরেকটু হইলে আপনার পিছনে আমি মেরে দিতাম। সরি ভাইয়া। এক প্রকার আশ্চর্য রকম এক বান্দা, রানিং এ গাড়ি সে দাঁড় করায় দিয়ে আরেকজনকে ওইখানে জিজ্ঞেস করতেছে এই দিক দিয়ে নামা যায় কিনা, ওই দিক দিয়ে নামা যায় কিনা। আরেকটু হলে পিছনে মেরে দিতাম আমি একদম। থ্যাংক গড এবিএস এর কারণে বেঁচে গেছি। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, বিকজ এইরকম একটা রানিংয়ে ফাট করে যদি একটা ব্রেক মারি, এবিএস না থাকলে কি একটা অবস্থা হইতো, এটা উনিও বুঝছে। উনি বুঝার পরে উনি কিন্তু সরি বলছে। তো যাই হোক, কোনো কমেন্টস করতে চাই না, কমেন্ট করলে অনেক ঝামেলা হয়, বাট এই ধরনের সিনারিও ঘটতেই থাকে। সিনারিটা